আমরা এখন খুব একজন গুণী ব্যক্তি, বিশেষ বাংলাদেশের বিশেষ বিশেষ গুণী ব্যক্তি, যারা বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে, বিভিন্ন বড় বড় কাজে, স্বাধীনতার পক্ষের অনেক কাজে যারা সরাসরি সম্পৃক্ত ছিলেন, এমন একজন মানুষের সাথে কথা বলতে যাচ্ছি, যিনি শুধু একজন গুণী শিল্পী বা ক্রিয়েটর তা নয়, উনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, স্বাধীনতাকে ধারণ করেন। আমাদের সামনে বসে আছেন আলামিন বাবু ভাই। বাবু ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, খুব ভালো আছি। বাবু ভাই, আমরা আপনার সম্পর্কে অনেক জানি, কিন্তু আমার আসলে একটা দিকে বলবো দুর্ভাগ্য, আর একটা দিকে বলবো যে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি নিউ ইয়র্কে আসার পরে আপনার মতো একজন গুণী মানুষের সাহচর্য পেয়েছি, আপনার সাথে আমার দেখা হয়েছে, আমি আপনাকে জেনেছি। তো আসলে বিশদভাবে যদি আমি আমার দর্শককে জানাতে চাই, এই রুটস 71 বাংলাদেশের পক্ষ থেকে, তো আপনি যদি আপনার সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। অনেক ধন্যবাদ ডক্টর রিতা। আমার আলামিন বাবু নামেই পরিচিত। আমি ছোটবেলার ফ্যামিলির নাম বাবু, আলামিন নাম আমাকে ডাকা হতো। যখন ইউটিউবে ফেসবুকে যখন অ্যাকাউন্ট করলাম, তখন আলামিন নামটা দেওয়ার সাথে সাথে চারিদিকে যত মোল্লা টোল্লা নামে আসলো, ওদের সাথে আমার একসঙ্গে তাড়াতাড়ি বাসার নামটা লাগালাম, আলামিন বাবু হলাম। এরপর আস্তে আস্তে বাবু ভাই হয়ে গেল। এর আগে একটা আমাদের প্রত্যেকটা ফ্যামিলি একটা ডাক নাম থাকে, মানে পুরা নাম, সেটাও রয়েছে, ওটা দরকার নেই। আলামিন বাবু নামে আমি পরিচিত। আমার জন্ম ঢাকাতে, বাংলা বাজারে, ওয়াডিতে বড় হয়েছি, কিন্তু আমি বরিশালের সন্তান। আমার 1969, 70, 71, 72, 73, 74 এই সময়গুলো আমার বরিশালে বেড়ে ওঠা। যুদ্ধ আমি বরিশালে দেখেছি। আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার বড় ভাই মুক্তিযোদ্ধা। আমার বড় ভাইয়ের বয়স তখন 16 বছর। উনি যখন যুদ্ধে যান, আমার যখন ট্রেনিং হচ্ছিল, তারপরে বরিশালে বম্বেই হলো, সব স্যাটার্ড হয়ে গেল। আমার খেয়াল আছে, আমার বাবা একদিন আমার ভাইকে রাতে বেলা নিয়ে আসছেন, আমার মাকে বলতেছে, এই ছেলে দেখে নাও, আর দেবাকে যাই না, ছেলেকে যুদ্ধে নিয়ে যাচ্ছি। আমার মা ভাইকে বুকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহ আমার এই ছেলেকে তোমার কাছে সপর্দ করলো, যা যুদ্ধে যা, দেশ নিয়ে ফেরত আসবে। তো বাপ তার স্বামী তার স্ত্রী থেকে তার ছেলেকে নিয়ে গেল। তো আমার ভাইয়ের সাথে যারা যুদ্ধে গেছে, সেন্ট ভাই ফেরে নাই, অনেকেই ফেরে নাই, উনি ফেরে অস্ট্রেলিয়া। আমাকে সবসময় আমাকে প্রবুদ্ধ করে কিভাবে বাংলাদেশকে সাপোর্ট করে। ওকে, বয়স কম থাকাতে যুদ্ধে যায়নি, থাকলে তখন আমি আচ্ছা আচ্ছা। বা ভাই, আমরা কিন্তু জেনেছি যে পরবর্তীতে আমি আসলে নিউ ইয়র্কে আসার পরে জেনেছি যে আপনি গণজাগরণ মঞ্চের বিশাল একটা পার্ট ছিলেন। আমরা আপনার মুখ থেকে জানতে চাই আপনার ইন এবং এন্ডটা কেমন ছিল সেই মুহূর্তে। আমাকে একটু পিছিয়ে যেতে হয়। শিওর। আমি সঙ্গীতের মানুষ, আমি গান করি, লেখি, সুর করি, সবই করি, এবং সবই আমার অস্ত্র। ওকে। আমার প্রথম বাংলাদেশের পাইনিয়ার ব্যান্ড হিসেবে আমার ব্যান্ডের নাম হলো চাইম। চাইম ব্যান্ডের আমি প্রতিষ্ঠাতা সদস্য। ওকে। লিড গিটারিস্ট, ভোকালিস্ট, কম্পোজার, যা যা একটা ব্যান্ডে যা হয়। আচ্ছা। চাইম নিয়ে আমার চলাচল, এবং এখান থেকে আমরা পরবর্তীতে বাম্বা ফর্ম করি, বাংলাদেশ ব্যান্ড, বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন, এবং আমি ওটার প্রথম ফরমার্স জেনারেল সেক্রেটারি ছিলাম। ওকে। বাম্বা ফর্ম করেছিলাম যে বাম্বা নিয়ে অনেক কাজ করবো। পরবর্তীতে আমাকে দেশ ছেড়ে চলে আসতে হয়। তৎকালীন গভর্নমেন্টের ফিরাচার গভর্নমেন্ট ছিলেন এরশাদের সময়, ওই এক গল্প, আমাকে দেশ ছেড়ে চলে আসতে হয়। আমি চলে যাই সুইডেনে। সুইডেনে অনেক বছর থাকি, সুইডিশ হয়ে পরে আমি আমেরিকাতে আসি। এবং গণজাগরণের সাথে আমার যে সম্পৃক্ততা, সেটা হলো আমি সুইডেন থাকাকালীন সময়ে সাব্বির খান, একজন ইঞ্জিনিয়ার সুইডেন থাকেন, উনি আমাকে বললেন যে, ভাই, জাহানারা ইমামের যে 71 ৭৭ ইমাম কমে, এইটা করার জন্য অনেক চেষ্টা করেছে, সুইডেনে করা যায় না, করতে পারি নাই। তা আমাকে বললো যে, আপনি তো মিউজিক মানুষ, আপনি এটা করতে পারবেন কিনা। তখন আমি এটা করার প্রয়াস নেই, আমি করবো। জাহানারা ইমামের কথা আমরা তখন জানতে কি হচ্ছে, আমি করব। এবং আমি ওইখানকার যত মুক্তিযোদ্ধা আসছে, আমার সঙ্গে সবাই ভালোবাসে, মুক্তিযোদ্ধারা বিশেষ করে। মুক্তিযুদ্ধের কোথায় কোথাও যদি কিছু পাই, আমি সেখানে ছুটে যাই, আমি সেখানে ঝাঁপি। মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে বললাম যে, ভাই, এখানে নির্মাণ কমিটিটা করা উচিত, আপনারা আসেন। এবং আমার
মানে ওনারা যেটা বললো তুমি তুমি করলে আমরা থাকবো, এবং ওনারা থাকলেন। আমি প্রায় 19 জন মুক্তিযোদ্ধার সাথে নিয়ে ওই কমিটিটা ওখানে করলাম। এই ওখান থেকে আমার চলা শুরু হলো। আচ্ছা, আপনি গণজাগরণ মঞ্চের সাথে কিভাবে মানে সেটা আসলে না। তারপরে আমি আলটিমেটলি আমেরিকা চলে আসি। আমেরিকা আসার পরে আমি তখন থেকে বাংলাদেশ আমার যাওয়া প্রতি বছরে 4-5 বছর যাওয়ার সময়। আচ্ছা, তো এর মধ্যে আমি একবার 15ই আগস্ট কোন একটা মাসে, কোন বছরটা আমি ঠিক এক্সাক্ট বলতে পারবো না, জুম্মার নামাজে স্টকহোমে জুম্মার নামাজ পড়ছি। আমি একটু সাইডে বসি, নামাজের পর একটু দোয়া পড়ি। তা আমি দোয়া পড়তেছি, পরে হঠাৎ মোল্লা বলে উঠলো, আজ বিকেলে এখানে মিলাদ হবে, আপনারা সবাই আসবে। শোনা গেছে এই দিন একজন মানুষ মারা গেছিলেন। এইটা শোনার সাথে সাথে আমি উঠে আমরা সব ছেড়ে দিলাম, আর তোমরা ছুটে গেল। আমি বললাম যে আপনি কি বলে, এটা কে মারা গেছে? এবং ওই কোন কাতারে আওয়ামী লীগের নেতারাও আছে, বিএনপিও আছে, যেটা আমাদের দেশ বাড়িতে হয়ে থাকে, সবাই একসাথেই করে। তো উনি বললো যে শোনা গেছেন, কে মারা গেছে সেটা আপনাকে বলতে হবে। তো তখন আমি ঘুরে ওইখানে আওয়ামী লীগ ছিল, তাদের বলছি আপনাও কিছু শিখাই দেন, বলে দেন, ও তো জানেন না কিছু। ও কিভাবে নির্লজ্জের মতো কথা বলতেছে। আমি বললাম হুজুর আপনাকে বলেন, আমি বলি আমার সাথে রিপিট করেন, বলেন এই দেশে আমাদের মতো কিছু কুলাঙ্গার বাঙালিরা আমাদের জাতির পিতায় হত্যা করছে, এটা বলেন। তখন কথাবার্তা একটু শুরু হলো, আমি ওখান থেকে চলে আসলাম। আপনি শুরুটা করিয়ে দিয়ে পেটে বললেন। আমি চলে আসলাম, আমি রাগে ওকে। বাড়ির দিকে আসছি, যখন এসে বাসায় আমার কম্পিউটার করলাম, আমি তখন একটা অনলাইন সার্ভারে আমরা গান করি, তাহলে সার্ভার খুলে সবাইকে বললাম, আমেরিকা থেকে একজন ঢুকলো। 4 মিনিট আপনি এইটা ফিনিশ করবেন, এই গণজাগরণ মঞ্চ। আমেরিকা থেকে একজন ঢুকলো, ফ্রান্স থেকে একজন ঢুকলো, সুইডেন থেকে ঢুকলো, লন্ডন থেকে ঢুকলো। এবং দেখেন আমি এখন থেকে যা যা গাইবো আপনারা সব রেকর্ড করবেন। দিস ইজ অনলাইন ট্র্যাকিং। এবং আমি ওখানে গাইলাম। এর মধ্যে ওই আওয়ামী লীগের যে সেক্রেটারি, খুব ভালো মানুষ, জাহাঙ্গীর আলম, উনি মারা গেছেন। উনি আমাকে বাবা আমরা মিলাদ করবো, এখানে আসছেন। আমি রাগটা বললাম, আমার বঙ্গবন্ধুর মিলাদ আমি একাই করতে পারি, ওই হুজুরে মিলাদ পড়াবো, আমি মিলাদ করতে যাবো। আচ্ছা, গানটা শুরু করলাম, আমি লিখে ফেললাম। আমি সাধারণত গান করি আমার নতুন প্রেমের জন্য, ওদেরকে জানানোর জন্য। তাই প্রথমেই বললাম, এই শোনো আমি তার কথা বলি, 1000 বছরের যে সেরা বাঙালি। তুমি চাও না জানতে কোথা থেকে এলে, কোথায় যাচ্ছ হে বাঙালি। এইটুকু বলা হবে। এরপর আমি কি লিখবো যখন ভাবছি, আমি খুবই যাচ্ছি না কি লিখবো। আচ্ছা, ওই জাহাঙ্গীর ভাই আবার আমাকে ফোন করছে। তো আমি বললাম, জাহাঙ্গীর ভাই আমি তার বলি, বাবা ভাই আমি আপনাকে একটা কবিতা দিই, বুনতে কবিতা করছেন, আমি তার কথা বেসেছি না পড়ি নাই। বলেন আমি কিভাবে আমাদের স্বাধীনতা শব্দটা আমাদের কবিতাটা পড়ছেন? আমি না, উনি আমাকে অনলাইনে কবিতাটা পাঠিয়ে দেবেন। কবিতাটা যখন আমি পড়ছি, তখন আমার মনে হচ্ছে বন্ধু তো আমার বুকের কথা বহুত আগে বলে আসছে, আমার লেখার কিছু নাই। তখনই আমি সাথে সাথে কবিতার কিছু অংশ নিয়ে আমি এই গানটাকে শেষ করি। আচ্ছা বলেন তো। এই শোনো আমি তার কথা বলি, 1000 বছরের যে সেরা বাঙালি। জানা কি জানতে কোথা থেকে এলে, কোথায় যাচ্ছ বাঙালি। এরপরে কবিতার অংশ আসছে, একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ অধীর বিগ্রহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জলসমুদ্রে উদ্দাম সৈকতে, কখন আসবে কবি, কখন আসবে কবি, এই যাচ্ছে। এরপরে শব্দগুলো নিয়ে আমি আরো বিভিন্ন যেটা যেটা আমার মনে হচ্ছে দরকার নিয়ে এটা শেষ করলাম। শেষ করতে আমার এক ছোট ভাই, ও আওয়ামী লীগের ভালো নেতা, ও এসে আমার ঢুকলো। ও শুনে বলছে, বাবা আপনি কি করতেছেন, আমার তো লংটুম দাঁড়াচ্ছে। আমি গানটা রেকর্ড করলাম, করে বললাম এখন তো গুন্দার পারমিশন লাগবে, কোথায় পাবো? সাথে সাথে ফোন করলাম ফ্রান্সে পার্থপতি মজুমদার, মাইম শিল্পী, ওনাকে। পার্থদা আমার তো পারমিশন লাগবে। কিসের পারমিশন? আমি এই গানটা করতেছি। আমি ওনাকে শুনে এলাম, শুনের সাথে বলবো কি করছো, আমার গা হাত পাওয়ার মধ্যে আমার শুরু দাঁড়িয়েছে, কি করছো, তোমার পারমিশন দিয়ে দিবে, তুমি করে ফেলো, জীবন লাগবে না দিয়ে দিব। আমি বললাম আমি নালিশ করে করবো না। উনি আমাকে নাম্বার দিলেন তার যে মাটি, ওনাকে ফোন করলাম। উনি বললো আমার মনে হয় আপনার পারমিশন লাগবে, করে ফেলেন। এই থাকলো। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা 2008-এ বোধহয়। তারপরে এই নিউ ইয়র্কে আসলেন আপা, তার বঙ্গবন্ধু তার সদল বলে ওখানে 2 কবিকে নিয়ে এসেছিলেন, নির্মলেন্দু গুণ আর কবি মহাদেব শাহ। আপনার জাতিসংঘ